স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। কমলাপুর রেল স্টেশন থেকে পর্যাপ্ত দূরত্বে মেট্রো রেল স্টেশন নির্মিত হবে। সেক্ষেত্রে মেট্রো রেলের জন্য কমলাপুর রেল স্টেশন ভাঙার প্রয়োজন নেই বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। স্থপতি মোবাশ্বের হোসেনও মনে করেন কমলাপুর রেল স্টেশনকে অক্ষত রেখে সবকিছুই বিকল্প পরিকল্পনার মাধ্যমে করা সম্ভব। আশ্বস্ত করেছেন রেলমন্ত্রীও, জানান কমলাপুর রেল স্টেশনকে রেখেই সব উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। দেশের প্রথম মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল হয়ে শেষমেশ যাবে কমলাপুর। মেট্রো রেল 1 রাজধানীর এয়ারপোর্ট থেকে শুরু হয়ে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের গন্তব্য কমলাপুর। রাজধানীর আরেক মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে উড়াল সড়ক এয়ারপোর্ট থেকে শুরু হয়ে বনানী, মগবাজার, কমলাপুর হয়ে যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। এসব মেগা প্রকল্পকে ঘিরে কমলাপুরকে নিয়ে নতুনভাবে ভাবছে সরকার। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মাল্টি মোডাল হাব নির্মিত হবে কমলাপুরে, যে কারণে খবরের অন্যতম শিরোনাম ভাঙা পড়ছে কমলাপুর রেল স্টেশন। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে তাদের জন্য ভাঙার প্রয়োজন পড়বে না কমলাপুর রেল স্টেশন। স্টেশন থেকে কমপক্ষে 30 মিটার দূরে হচ্ছে মেট্রো রেলের স্টেশন। আমাদের মেট্রো স্টেশনের জন্য তাদের কোনো এফেক্টেড হচ্ছে না। স্টেশন বিল্ডিং এর জন্য কমলাপুর বর্তমানে স্টেশন বিল্ডিং এফেক্টেড হচ্ছে না, কারণ এই বিল্ডিংটা আমাদের স্টেশন থেকে 30 মিটার দূরে আছে। এ বিষয়ে এরই মধ্যে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে দেশের খ্যাতনামা স্থপতিগণ সাক্ষাৎ করেছেন রেলমন্ত্রীর সঙ্গে। স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলছেন, কমলাপুর স্টেশন না ভেঙেই বিকল্প পরিকল্পনা অনুযায়ী অন্য সব বহুতল স্থাপনা নির্মাণ সম্ভব। ডুপ্লিকেট করে ইতিহাস সংরক্ষণ করা সম্ভব না। ওনারা যা যা চাচ্ছেন, জাপানি কোম্পানি এটির কার্যক্রম হাতে নিয়েছেন, তারা যা যা জিনিস করতে চাচ্ছেন, আমরা মনে করি স্থপতি হিসাবে এই সবকিছুই অল্টারনেটিভ প্রস্তাবনার মাধ্যমে করা সম্ভব, এই স্টেশনটিকে সম্পূর্ণ অক্ষত রেখে। রেলমন্ত্রী বলছেন, বিভিন্ন মেগা প্রকল্পের কারণে ভবিষ্যতে কমলাপুরকে উন্নত বিশ্বের আদলে গড়ে তোলা হবে। কমলাপুর স্টেশন ভাঙা সূত্রে এটা ভুল তথ্য আপনারা দিচ্ছেন। আমরা সমস্ত কমলাপুর যে স্টেশন এবং আশেপাশে যা কিছু আমাদের রেলের স্থাপনা আছে সমস্ত কিছুকেই আমরা রিমডেলিং করতেছি। তবে এখানে আমরা চেষ্টা করছি, যেহেতু রেল স্টেশনটা আমাদের ঐতিহ্য বহন করে, সেটিকে আমরা ঠিক রেখে আমাদের এই উন্নয়ন পরিকল্পনাটা আমরা বাস্তবায়ন করতে পারি কিনা সেটির জন্য আমরা চেষ্টা করছি। কমলাপুর রেল স্টেশন এবং শাহজাহানপুর রেলওয়ে আবাসিক এলাকা ঘিরে বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে এগুচ্ছে রেলপথ মন্ত্রণালয়। তাকে বলা হচ্ছে মাল্টি মোডাল হাব। জাপানের কাজিমা কর্পোরেশনের পরামর্শ অনুযায়ী তা বাস্তবায়নে এগিয়ে চলছে প্রকল্প। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নতুন করে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের বৈষম্য নিয়ে ক্ষুব্ধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকরা। তাদের অভিযোগ, প্রায় 20 মাস কর্পোরেশনে থেকেও এখনো নাগরিক সেবা থেকে বঞ্চিত তারা। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যোগ হওয়া 18 ওয়ার্ডের কিছু ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগলেও নাগরিক সুবিধায় পিছিয়ে তারাও। তবে নতুন সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে সিটি কর্পোরেশনের সেবা নিশ্চিতে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানায় ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা। আরও জানাচ্ছেন তালুকদার বিপ্লব। 2017 সালে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয় পার্শ্ববর্তী 16টি ইউনিয়ন। এর মধ্যে ঢাকা উত্তরের সঙ্গে 8টি ও দক্ষিণের সঙ্গে 8টি ইউনিয়ন নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ডের সংখ্যা হয় 129টি। কিন্তু নতুন সম্প্রসারিত ওয়ার্ডগুলো সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও এখনও নানা নাগরিক সেবা থেকে বঞ্চিত ওয়ার্ডের বাসিন্দারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডগুলোর মতোই বাড্ডা, ভাটারা ও সাতারকুল 37, 38 ও 41 নম্বর ওয়ার্ড বিভিন্ন শ্রেণী ও পেশার এই জনপদে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি গেল প্রায় 2 বছরেও। জনসেবার মধ্যে তো আমরা এখনো মনে হয় পড়ি নাই তেমন একটা, ছোটখাটো বিচার টিচার যেগুলি পড়ে সেগুলি করে। এমনিতে যেটা একটা নাগরিক যতটুকু সুবিধা পাওয়ার, এটা এখনো কার্যক্রম আসলে শুরু হয়নি। তবে উত্তরের মেয়র বলছেন এসব ওয়ার্ড হবে আধুনিক এবং পরিকল্পিত। বাস্তবায়নের অপেক্ষায় 4025 কোটি 62 লাখ টাকার উন্নয়ন প্রকল্প। গুলশানে ঠিক যেই ধরনের রাস্তা হবে, ফুটপাথ হবে, লাইট হচ্ছে, ঠিক আজকে নতুন যে 18টি ওয়ার্ডে ঠিক এইভাবেই কিনতে হবে। তো এই ওয়ার্ডকে কোনোভাবেই আমরা পিছিয়ে দেখছি না এবং আমাদের
নতুন গন্তব্যস্থলই হবে কিন্তু এই ইস্টার্ন পার্ট অফ ঢাকার ওয়ার্ডগুলো। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন 18 ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থায় কিছুটা উন্নয়ন হয়েছে, কিন্তু মশক নিধন, রাস্তাঘাটের পরিচ্ছন্নতা আর জনপ্রতিনিধিদের জনবিচ্ছিন্ন থাকার অভিযোগ রয়েছে এসব ওয়ার্ডগুলোতে। রাস্তাঘাট রিক্সা চলতে পারতো না, এখন খুব উন্নত হয়েছে। রাস্তাঘাট গেলে হয়েছে, আর কিছু সেবা আমরা পাইনি। ওষুধের কার্যকারিতা কিছুটা কম, তো সেই বিষয়টা আমরা মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টিগোচর আমরা করছি। তবে 18 ওয়ার্ডের নাগরিক সেবা নিশ্চিতে বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিটা ওয়ার্ডে একটা করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র করা হবে, যেখানে থাকবে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থাকবে, সামাজিক অনুষ্ঠান কেন্দ্র থাকবে, যেন কেউ অল্প খরচে কিছু অনুষ্ঠান সেখানে তারা কিন্তু করতে পারে, ব্যায়ামাগার থাকবে, এবং একটা স্বাস্থ্য কেন্দ্র থাকবে, একটা লাইব্রেরি থাকবে। একই সাথে ওই এলাকায় খেলাধুলার মাননের জন্য মাঠের ব্যবস্থা করা হচ্ছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ডে বাস করে লাখ লাখ পরিবার। প্রত্যাশা পূরণের পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন হবে এমন আশা সবার। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সিটি নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে চট্টগ্রাম বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুর 1টার পর এই ঘোষণার কথা জানানো হয় গণমাধ্যমকে। এর আগে ঢাকায় একটি সংবাদ সম্মেলনে 6 মহানগরী সমাবেশের ঘোষণা করেন বিএনপি নেতারা। বিভিন্ন সিটি নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থীরা ভোটে কারচুপির প্রতিবাদে এই সমাবেশের ডাক দেন। এবারে পৌর নির্বাচনের খবর। আজ মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের 55 পৌরসভার নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের কাছে টানতে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ প্রার্থীরা। এছাড়া সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন বিএনপি প্রার্থীরা। আর সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে টানা হিসেব নিকেশ করছেন ভোটাররা। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বরিশালের বানারীপাড়া ও মুলাদী পৌরসভায় প্রার্থীদের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। বানারীপাড়া পৌরসভায় আওয়ামী লীগ, বিদ্রোহী ও বিএনপির মেয়র প্রার্থী থাকলেও ভোটের মাঠে একতরফা প্রচারণা চালাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী। বিএনপি প্রার্থীর গণসংযোগ নামমাত্র। তবে ভোটারদের মন জয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থী দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আর জয়ের ব্যাপারে আশাবাদী তারা। নৌকার প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে এবং নৌকা অবশ্যই জয়ী হবে। সবার সহযোগিতা নিয়ে ড্রেনেজ ব্যবস্থা এমনভাবে দেওয়ার ব্যবস্থা করব যাতে বৃষ্টি হলেই জানি এই পৌরসভাটা হাঁটুর নিচে চলে না যায়। এদিকে মুলাদী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী নিয়ে অস্বস্তিতে দলের বিদ্রোহী প্রার্থী। বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী থাকলেও ভোটের মাঠে তেমন একটা সুবিধা করতে পারছেন না তারা। আগামী 14 ফেব্রুয়ারির নির্বাচনে জনবান্ধব একজনকে পৌর মেয়র নির্বাচিত করতে চান ভোটাররা। মাদক মুক্ত করবে, নারী নির্যাতন বন্ধ করবে, এই যে মেয়রই আমরা চাই। যার দ্বারা ভবিষ্যতে আমাদের পৌরসভায় উন্নয়ন হবে তাকেই আমরা মেয়র হিসেবে দেখতে চাই। নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। বানারীপাড়া পৌরসভায় কাগজের ব্যালটে এবং মুলাদী পৌরসভায় ইভিএম এ ভোট হবে। আমাদের সকল প্রস্তুতি আমরা যথাযথভাবে গ্রহণ করেছি। যশোরের চৌগাছা ও বাঘারপাড়ার পৌরসভায় চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। এই দুই পৌরসভায় বিএনপি মেয়র প্রার্থীদের অভিযোগ, নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। অনেক জায়গায় দেখা গেছে আমাদের মহিলা কর্মীরা যাওয়ার পরে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাদেরকে জীবননাশের হুমকি দিয়ে বের করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে আমাদের নেতাকর্মীদের হুমকি প্রদান করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা আমরা সংশয় প্রকাশ করছি। আর অভিযোগ অস্বীকার করে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। কোন নির্বাচনে মানুষ তো তাদেরকে ভোট দেবে না, অভিযোগ করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। যে উন্নয়ন ইতিমধ্যে সম্পন্ন করেছি এর অন্তত আরো 4-5 গুণ উন্নয়ন আমরা আগামী 5 বছরে করতে পারবো। সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 52 জন ও 12 জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা।
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ইনশাআল্লাহ নৌকা প্রতীকে সবাই ভোট দেবে। এই 1.5 লক্ষ মানুষের জন্য কাজ করব, এইটা হচ্ছে আমাদের অঙ্গীকার। ঠাকুরগাঁওয়ে রানী শঙ্কৈল পৌরসভা নির্বাচনে মেয়র পদে 12 জন, 33 জন কাউন্সিলর ও 13 জন মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকার উন্নয়ন আর নানান প্রতিশ্রুতি নিয়ে দিনরাত ভোটারদের কাছে ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এছাড়া কিশোরগঞ্জের বাজিতপুর, করিমগঞ্জ ও হোসেনপুর, শেরপুরের শ্রীবর্দী ও নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল পৌরসভায় চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে যশোর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, শেষ দিনের প্রচারণা কতটা জমে উঠেছে এবং এই শেষ মুহূর্তে প্রার্থীরা আসলে ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিশেষ করে আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছে। আর বিএনপির প্রার্থী অভিযোগ করছেন, বিভিন্ন অভিযোগ করছেন আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে। তো সব মিলে একটি জমজমাট নির্বাচনী প্রচারণাও চলছে, পাশাপাশি সংখ্যা রয়েছে। তো আমার সাথে আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী রয়েছে তার প্রধান নির্বাচনী এজেন্ট যে রয়েছে তার সাথে একটু কথা বলবো। আপনার কাছে জানতে চাই সব মিলে নির্বাচনী পরিবেশ কেমন এবং প্রচারণা কেমন চলছে? দারুণ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটের আমেজ বিরাজ করছে। মানুষ খুব আনন্দের সাথে একে অন্যের বাড়ি যেয়ে ভোট ভিক্ষা করতে পারছে। জননেত্রী শেখ হাসিনার এই দেশে সুষ্ঠু সুন্দরভাবে ভোটের পরিবেশ আমাদের এই বাগারপাড়াতে বিরাজ করছে। পরিবেশটা কেমন? ভোটের পরিবেশ উৎসবমুখর পরিবেশ। মানুষ যে যার স্বাধীনভাবে, এখানে কমিশনার প্রার্থীরা যারা রয়েছেন, যারা মহিলা কমিশনার আছেন, যারা মেয়র প্রার্থী আছেন, সবাই সবার মতো করে ভোটের প্রচারণা করছেন। সবার প্রতীক মার্কা নিয়ে মানুষের দলগড়ায় যেয়ে তারা ভোট ভিক্ষা করতে পারছেন এবং সুন্দর পরিবেশের ভিতর দিয়ে এখানে ভোটের। আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা যে 2041 সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে গ্রামকে আমরা শহরে রূপান্তরিত করব। আপনারা জানেন বাগারপাড়ার এই পৌরসভাটি সিগারেট পৌরসভা, একটি প্রত্যন্ত অঞ্চলে এই পৌরসভাটি জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উপহার দিয়েছেন। সুতরাং এই সিগারেট পৌরসভাটিকে আমরা যাতে দ্বিতীয় ধাপে নিতে পারি, সেই জন্য এখানে যত রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড সেটা আমরা এই সরকারের মধ্য দিয়ে এখানে করব। এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমরা মানুষের কাছে যেয়ে ভোট ভিক্ষা করছি। আমরা দেখছি বিএনপির প্রার্থীরা কিছু অভিযোগ করছেন, বিভিন্ন সময় তারা মামলা হামলার কথা বলছেন, কি বলবেন? আপনারা জানেন যে 2001 সালের পর থেকে এই দেশে বিএনপির তাণ্ডব মানুষ দেখেছে এবং এই কথাগুলো মিথ্যা এবং বানোয়াট। বিএনপিরাই আগুন সন্ত্রাসী করেছে, বিএনপিরাই বিভিন্ন সময় ভাঙচুর তাণ্ডব চালিয়েছে। সুতরাং তারা ওইটার বাইরে অন্য কিছু বলতে পারে না। আপনি সাধারণ জনগণের কাছে শুনবেন, তারা বলবে সুন্দরভাবে এখানে ভোটের আমেজ চলছে। এটা ভিত্তিহীন এবং মিথ্যা প্রচারণা করে তারা তাদের ক্রেডিটটা নিতে চাইছে, আর অন্য কিছু না। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে প্রচারণা চলছে এবং তারা যে মামলার কথা বলছেন। তো সব মিলে জমজমাট প্রচারণা। আগামী 14 ফেব্রুয়ারি এই উপজেলার যে মেয়র নির্বাচনের ভাগ্য নির্ধারণ হবে। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে। রিপন, ধন্যবাদ অনেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যশোর থেকে সহকর্মী রিপন হোসেন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন শেষ মুহূর্তের প্রচারণার খবর। যাচ্ছে অন্য প্রসঙ্গে। খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সোহাগ পরিবহনের হেল্পার সাব্বিরকে বাসের মধ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমতাজুল হক জানান, গতকাল রাতে সোহাগ পরিবহনের বাসটি ঢাকা থেকে আসার পর চালক ওই স্থানে বাসটি রেখে বাড়িতে যায়। এ সময় হেল্পার সাব্বির বাসে থেকে যান। তবে ভোর রাতের দিকে দুর্বৃত্তরা বাসের ভেতরে ঢুকে হেল্পার সাব্বিরকে কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরেই তার মৃত্যু হয়। সকালে খবর পেয়ে বাসের ভেতর থেকে সাব্বিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সংবাদের সময় হলো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। এবারে ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। বাংলাদেশের কবিতা মূলধারা গণ আন্দোলন, প্রতিবাদ মিছিলের উষ্ণ সাহচর্যে বেড়ে উঠেছে। তাই এদেশের কবিতার রয়েছে
বিশেষ বৈশিষ্ট্য। এমনটাই মনে করছেন 21শে পদকপ্রাপ্ত কবি মহাদেব সাহা। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আবেগপ্রবণ এবং কবিতা প্রিয় বাঙালি জাতি তার আত্মপরিচয় জানতে পেরেছে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। 21 মানে যে কবির কাছে স্বপ্ন ফিরে আসা, তারুণ্য ফিরে আসা, অন্যায়ের প্রতিবাদ, দুর্জয় শপথ ফিরে আসা, সেই কবি মহাদেব সাহা মনে করেন 21-এর জাগরণ না ঘটলে বাংলাদেশের সাহিত্যে এত তাড়াতাড়ি সমৃদ্ধি ঘটত না। তার মতে আন্দোলন, মিছিল, প্রতিবাদ দিয়েছে বাংলার কবিতায় এক নতুন রং, জীবনের গন্ধ। আমাদের এই কবিতার যে মূলধারা, সেটা গণ আন্দোলন, প্রতিবাদ, মিছিলের উষ্ণ সাহচর্যে বেড়ে উঠেছে, সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশের বাংলা কবিতার, এই অঞ্চলের কবিতার যে আলাদা একটা বৈশিষ্ট্য তৈরি হয়েছে, তারও কারণ এদেশের এই মানুষের আন্দোলন, মানুষের প্রতিবাদ, মানুষের সংগ্রাম। 1987 সালে শুরু হয় কবিতা উৎসব। প্রথম থেকেই এই উৎসবের সাথে ছিলেন তিনি। 2020 সালের এই উৎসবে কবি মহাদেব সাহা ছিলেন উদ্বোধক। সেই যে কবিতার যে উৎসব, সেটা প্রকৃত শুধু উৎসব নয়, কবিতার সংগ্রাম ছিল। স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের মূলধারার প্রতিবাদী কবিরা একত্রিত হয়ে এই সংগঠন গড়ে তুলেছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে তারা সোচ্চার প্রতিবাদ জানিয়েছিলেন। গতবারের অমর 21 গ্রন্থমেলায় আসে তার 8টি বই। কলকাতার বইমেলায়ও 2টি। বঙ্গবন্ধুকে ঘিরে রচিত কবিতা ও লেখা নিয়ে বইমেলায় রয়েছে তার বই। 10-12 বছর বয়সেই কবি বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছিলেন কবিতা। কবির কণ্ঠেই তা শুনেছিলেন বঙ্গবন্ধু। বলেছিলেন মহাদেব সাহা হবেন নাম করা কবি। তুমি আসিয়াছ ফুলজোর তীরে আমাদের এই গ্রামে, পাতার তোরণ গড়েছি আমরা মুজিব তোমার নামে। তিনি দিব্যচক্ষে হয়তো দেখতেই পেরেছিলেন যে একদিন তাকে নিয়ে আমাকে অনেক কবিতা লিখতে হবে। তরুণ প্রজন্ম দেশপ্রেমে জাগ্রত হয়ে লিখবে কবিতা, রচনা করবে সাহিত্য, এমন প্রত্যাশার কথাও জানান কবি মহাদেব সাহা। আরো রঞ্জনময় করে তুলবেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের 2 শতাধিক অগভীর নলকূপে পানি না থাকায় বিপাকে পড়েছেন 11 গ্রামের 60,000 মানুষ। বিশুদ্ধ পানির সংকটের কারণে পুকুর এবং বিলের পানি ফুটিয়ে ফিটকিরি দিয়ে পান করছেন তারা। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও তার সমাধানে সংশ্লিষ্টরা কোনো উদ্যোগ না নেয় হতাশ স্থানীয়রা। মোহাম্মদ বুরহান উদ্দিনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলা সুরমা ইউনিয়নের কৃষ্ণনগর, রানীপুর, কোনাগাঁও, চালাগাঁও সহ 11টি গ্রামে অগভীর নলকূপে পানি উঠছে না অনেকদিন ধরে। এতে চরম দুর্ভোগে পড়েছে 60,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, তেরাপুর এলাকায় সোলার সেচ পাম্প স্থাপন করার পর থেকেই সাধারণ নলকূপে পানি ওঠার সমস্যা শুরু হয়। এবার শুষ্ক মৌসুম শুরু না হতেই নলকূপে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় পুকুর ও বিলের পানি ফুটিয়ে পান করতে বাধ্য হচ্ছেন তারা। এতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। গোসল করা, খাওয়া, ধোয়াপালি করা সবকিছু আমরা এই পুকুরের পানি দেয়। আমরা গাতে গোসল করলে আমরা শরীর খাদ্যে গরম পানি করে নিয়ে ফুসকিনের মধ্যে গোসল করা লাগে। পানি আমরা অনেক দূর থেকে আনতে হয়, পানিগুলো খাবারের পানি খাইতে হয়। বিশুদ্ধ পানির অভাবে আমরা বিভিন্ন রোগীতে ভুগতেছি। সংশ্লিষ্টরা বলছেন এসব এলাকার গভীর নলকূপ স্থাপনে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এটা মূলত সমস্যা হচ্ছে যে শুষ্ক মৌসুমে ওয়াটার টেবিল নিচে নেমে যাওয়ায় এই সমস্যা হচ্ছে। তো এই সমস্যার সমাধান করবে জনস্বাস্থ্য পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সুরমা ইউনিয়নে 62টি নলকূপ সাবমার্জিবল পাম্প যুক্ত প্রদান করেছি। এর মধ্যে 20টা কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বিশুদ্ধ পানির সংকট নিরসনে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন দিনের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
পাবনা সদর উপজেলার শ্রীপুর গ্রামের রওশন আলীর বাড়ি এখন মৌমাছির অভাশ্রম। লাখ লাখ মৌমাছি রয়েছে দোতলা বাড়ির কার্নিশ, বারান্দা সহ সব জায়গায়। এখান থেকেই প্রতি মাসে মধু সংগ্রহ করা হচ্ছে 2 মণ। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, একটি বাড়ি ঘিরে এত মৌমাছির আনাগোনার বিষয়টি নিয়ে গবেষণা চলছে। আহমেদুল হক রানার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সরিষা ক্ষেতে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। মধু আহরণ শেষে ঝাঁকে ঝাঁকে মৌমাছি ফিরছে নিরাপদ আশ্রয়ে। পাবনা সদরের শ্রীপুরের রওশন আলীর বাড়ির দোতলা ভবনের কার্নিশ আর বারান্দায় দেখা মিলবে 72টি মৌমাছির চাক। গেল 5 বছর ধরে শীত মৌসুমেই এই বাড়িতে বাসা বাঁধে মৌমাছির দল। আজ 5 বছর এইরকমই আমাদের মধু দেয়, পুরো আমাদের ক্ষতি করে না, আমরা ওর ক্ষতি করি না। জানালা আটকে রাখতে হয়, কিন্তু তবু আমরা খুশি যে তারা আমাদের অতিথি হিসেবে আসছে, আমরা তাদের যথেষ্ট পরিমাণ যত্ন করে রাখতে পারছি। মৌমাছির এই চাক থেকে প্রতি মাসে 2 মণ মধু সংগ্রহ করা হচ্ছে বলে জানালেন রওশন আলী। মৌমাছির চাক 6-7টা আসার পরে আমি ওদেরকে ভালোবাসি, আর ওখান থেকে কিছুটা মধু সংগ্রহ করি। মধু সংগ্রহ করে ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, লোকজনও দেখে। এরকম পরের বছরে দেখলাম যে আরো বেশি আসলো। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, একটি বাড়ি ঘিরে এত মৌমাছির আনাগোনার বিষয়টি নিয়ে গবেষণা চলছে। এখানে যেভাবে ন্যাচারালি যে মৌচাক এখানে লাগছে, এইভাবে ন্যাচারাল মৌচাক আরও কোথাও বিভিন্ন জায়গায় সেট করা যায় কিনা এই ব্যাপারে একটু গবেষণা সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট কিন্তু কাজ করে যাচ্ছে। এত বেশি সংখ্যক মৌচাকের জন্য রওশন আলীর বাড়ি এখন মৌ বাড়ি বলেই পরিচিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মহাসড়কে বৃহস্পতিবার তুষার ঝড়ের পর বৈরী আবহাওয়ার কারণে একসঙ্গে 75 থেকে 100টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় 6 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত 65 জন। স্থানীয় পুলিশ জানায়, টেক্সাসের ফোর্ট ওর্থ এলাকায় ইন্টারস্টেট 35 নামের ওই মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। প্রথমে 2-1টি গাড়ি উল্টে যাবার পর পেছন থেকে একের পর এক গাড়ি দুমড়ে মুচড়ে পড়তে থাকে। রাস্তার পাশে বহু গাড়িকে উল্টে থাকতে দেখা যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।